অসুখ আর কি, এটা ক্যান্সারের রূপ নেয়। তো শোনা যায় যে সে আলসারেটিভ কোলাইটিসের জন্য মেলা ধরনের চিকিৎসা নিছে, স্টেম সেল থেরাপিও নাকি নিছে, জানি না সত্য মিথ্যা। কিন্তু তার এই আলসারেটিভ কোলাইটিসের জন্য তার শরীর খুবই খারাপ এবং শেখ হাসিনার সময় শেষ হয়ে আসতেছে শরীরের কারণে। শোনা যাচ্ছে থাইল্যান্ডে নাকি সে চেক আপে গেছে এবং সেখানেও নাকি সে তার। দর্শক, এবার কঠিন বিপদে পড়ল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার ছোটখাটো কোনো বিপদে পড়েননি, এবার ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছেন তিনি। দর্শক, এমন ভয়াবহ সংবাদ সামনে এনে চাঞ্চল্যের সৃষ্টি করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। দর্শক, আস্তে আস্তে ভেঙে পড়ছেন শেখ হাসিনা। চলুন দর্শক, দেখে আসি পিনাকি ভট্টাচার্যের সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই অসুস্থ। তিনি রাজনৈতিক ইস্যুর নামে দেশের বাইরে গিয়ে নিজের চিকিৎসা করাচ্ছেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে করে যাবেন। আপনারা জানেন কিনা জানি না, এটা তার আলসারেটিভ কোলাইটিস আছে, মানে রক্ত করে সারাক্ষণ। তো ওই জায়গাটা খুব খতরনাক অসুখ আর কি, এটা ক্যান্সারের রূপ নেয়। তো শোনা যায় যে সে আলসারেটিভ কোলাইটিসের জন্য মেলা ধরনের চিকিৎসা নিছে, স্টেম সেল থেরাপিও নাকি নিছে, জানি না সত্য মিথ্যা। কিন্তু তার এই আলসারেটিভ কোলাইটিসের জন্য তার শরীর খুবই খারাপ এবং শেখ হাসিনার সময় শেষ হয়ে আসতেছে শরীরের কারণে। শোনা যাচ্ছে থাইল্যান্ডে নাকি সে চেক আপে গেছে এবং সেখানেও নাকি সে তার স্বাস্থ্যের কি যেন করে আসবে। আমি আমাদের জনগণকে, আমাদের আন্দোলনকে শিথিল না করার জন্য অনুরোধ জানাবো, কারণ শেখ হাসিনা অসুস্থ। আমরা তার সঠিক অবস্থা জানি না, তবে আমি অনুমান করি এটা গুরুতর। আমরা এটা মনে করতে পারি না যে সে আবার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার সে আগের মতো জোরদারে সে শাসন চালায় যাবে, সেটা না হওয়ার সম্ভাবনা আছে। আর সেনাবাহিনীতে যদি আমার এই বিরুদ্ধে মামলাটা কিছু গুটু করার ক্ষেত্রে যুক্ত হইয়া থাকে, আমি তাদেরকে বলবো কাজটা ভালো করলেন না। যদি মনে করে থাকেন যে আমি আপনাদের বাড়া ভাতে ছাই দিছি, আমার এটা সাইজ করতে হবে, কাজটা মোটেও ভালো করলেন না। এইটা আমি মনে রাখবো। এই জন্য না যে আমার বিরুদ্ধে করছেন, আমি এটা মনে রাখবো যে আপনারা হচ্ছেন ইন্ডিয়ান লেসপেন্সার, দেখে নিব আপনাদের। শুনেন, যে কাজের শপথ আপনারা নিছেন, আমি তো সেই কাজই করি। আর সেটা হইতেছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা সমুন্নত রাখা। আর তুমি মিয়া কসাই মোদির পা ধইরা উল্টা দিকে যাইতেছ, আমি সেটা যাইতে দিব? আপনাদের টাইপ দাও কঠিন কাজ না। হ্যাঁ, মনে আছে যে র‍্যাব কেমনে স্যাংশন পাইছিল? আপনাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে যে আমি কোন কাজটা করেছিলাম, কোন অল্প কাজটা করেছিলাম। ওই ক্ষেত্রে আপনাদের অফিসাররাই মানবাধিকার লঙ্ঘন করছে, র্যাবে যাইয়া গুম খুন করছে। এইগুলো জাতিসংঘের কাছে তুইলা শান্তি রক্ষা মিশনের জয় বাংলা করে দিতে পারি। শুধু করি না এই জন্যে জুনিয়র অফিসার, সৈনিক এদের মুখের দিকে তাকায়। স্যাংশনের কাজ তো চলমান আছে, স্যাংশন চলে যায় নাই, আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেয় নাই। যে কেস তারা নিয়েছে তারা এটা চলবে এবং একই মাসে 2টা রিপোর্ট দিয়েছে। প্রেস কনফারেন্সে ফরেন মিনিস্ট্রি স্পোকসপারসন দেখলাম, মহিলা বলছেন যে এগুলো দ্বিচারিতাতে ভরা তথ্য, ভিত্তিহীন তথ্য। কোনটা দ্বিচারিতা? দু একটা এক্সাম্পল দিতেন। আমেরিকার রিপোর্টগুলো যে অসত্য তথ্যের উপরে করা হয়েছে, এখানে সঠিক তথ্য দেওয়া হয় নাই, এখানে মিথ্যাচার করেছে আমেরিকা, 2-4টা তথ্য আমাদেরকে দেন। এর মধ্য দিয়ে আমেরিকার যথেষ্ট মেসেজ আছে। কোর্টে এই রিপোর্টগুলো এভিডেন্স আকারে দেয়া হয় বিভিন্ন সময়। বাংলাদেশের কোনো মানুষ যখন আপনার অ্যাসাইলাম সিক করে, সে বিএনপির রাজনীতি করে, সে জামাতের রাজনীতি করে, হেফাজতের রাজনীতি করে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাসাইলাম সিক করছে বাংলাদেশের মানুষরা গত কয়েক বছরে। ইংল্যান্ডে, আমেরিকাতে, ইউরোপের যে প্রতিবেদনগুলো আছে, মানে রাজনৈতিক আশ্রয় কখন মানুষ চায়। বিএনপির সময় আওয়ামী লীগের লোকজন রাজনৈতিক আশ্রয় চেয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, এটা আমরা জানি, কিন্তু সেটা কখনোই শতর ঘর পূরণ হইতো না। বাংলাদেশের নাগরিকরা এখন হাজারে হাজারে প্রতিটা দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম চাচ্ছে। তো মানে দেশ কী পরিমাণ স্বাধীন সেটা দেখেন। এবং এই প্রশ্নগুলো যখন আদালতের সামনে, জাজদের সামনে আসে, তখন এই স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট এভিডেন্স আকারে দেওয়া হয়, তখন এই আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট তখন আদালতে দেওয়া হয় এবং আদালত এই রিপোর্টগুলোকে আমলে নিয়ে ওই ব্যক্তিদেরকে তখন তারা অ্যাসাইলাম গ্রান্ট করেন। এখন অনেকেই বোঝার চেষ্টা করেন এবং আমরা এই প্রশ্নের মুখোমুখি হই যে এগুলো কী যায় আসে, আমেরিকা দিল, এগুলো খুব মারাত্মক যায় আসে। এক্সাম্পল দেই, আপনাদের মনে থাকার কথা, 2013 সালে যখন রানা প্লাজার ঘটনা ঘটল,
বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা। প্রায় 1100-র উপরে আমাদের গরিব পোশাক শিল্পকর্মী মারা গেলেন। এই ঘটনার পরে আমেরিকা কি করেছে? বাংলাদেশে যে জিএসপি সুবিধা ছিল, ট্যাক্স ফ্রি, ডিউটি ফ্রি, অবাধ পোশাক রপ্তানি করবার যে অধিকার ছিল, সেই জিএসপি সুবিধাটা বাতিল করে দিয়েছে। এগুলো কেন বাতিল করে দেয়? কারণ এখানে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে। ওখানকার যারা আমদানিকারক আছে, পোশাক যারা আমদানি করে, এই কোম্পানিগুলো তখন রিপোর্ট দিতে হয় মার্কিন কংগ্রেসে যে এই ঘটনাগুলো ঘটছে। মানবাধিকার সংগঠনগুলো তখন এগুলো সিনেটে, কংগ্রেসে এই বিষয়গুলো তোলে যে আমরা যে দেশ থেকে পোশাক আনছি সেই দেশে পোশাক কর্মীদের, শিল্পকর্মীদের কোনো অধিকার নাই। অতএব এই প্রতিবেদনগুলো বড় দাগে বাংলাদেশের ভাবমূর্তিকে দুনিয়াতে নষ্ট করে। দ্বিতীয় যেটা ক্ষতি করে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন কোনো বিদেশি বিনিয়োগকারী দেশে আসেন, যে কেউ $1 বিলিয়ন, $5 বিলিয়ন ইনভেস্ট করেন, তখন বিভিন্ন রেটিং কোম্পানিকে তারা অ্যাসেসমেন্টের জন্য দেন, বিভিন্ন কনসালটেন্ট কোম্পানিকে তারা অ্যাসেসমেন্টের জন্য দেন যে আমি বাংলাদেশে $5 বিলিয়ন ইনভেস্ট করতে চাই, সেটার ব্যাপারে তুমি আমাদেরকে অ্যাডভাইস করো। ওই গবেষক প্রতিষ্ঠানগুলো তখন গবেষণাতে এই রিপোর্টগুলোকে টেনে নিয়ে আসেন যে বাংলাদেশে তুমি যে ইনভেস্ট করবা, বাংলাদেশে তো মত প্রকাশের স্বাধীনতা নাই, বাংলাদেশে ইউনিয়ন করবার অধিকার নাই, বাংলাদেশে পোশাক শিল্পের ন্যায্য মূল্য নাই, বাংলাদেশে রেড টেপ ব্যুরোক্রেসি আছে, বাংলাদেশে ব্যবসা করবার ব্যবসা বান্ধব যে পরিবেশ দরকার সেটা নাই। এই রিপোর্টগুলো তখন গুরুত্বপূর্ণ আকারে হাজির হয় এবং এটার ক্ষতিটা কি হয়? বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে না এবং আপনারা দেখেছেন এই আমলে বিদেশি বিনিয়োগ অলমোস্ট ক্লোজ টু জিরো হয়ে গেছে। কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই বাংলাদেশে। আমি পার্সোনালি একটা ঘটনা জানি, লেবাননের একজন ব্যবসায়ী বাংলাদেশের কয়েকজন মানুষ, আমলারা তাকে চেষ্টা করে ইনভেস্ট করবার জন্য রাজি করিয়েছেন। সে বাংলাদেশে আসছে, সে বর্জ্য নিয়ে কাজ করবে, সে ঢাকা শহরের সকল বর্জ্যকে বিদ্যুতে এবং গ্যাসে পরিণত করে দেবে। সে ফিউ বিলিয়ন ইনভেস্ট করবে। বাংলাদেশে এসে কয়েক সপ্তাহ থেকে এখানকার মন্ত্রণালয়ে ঘুরে ঘুষের লেনদেনের যে বাস্তবতা সে দেখে গেছে, তাতে তিনি আর ইনভেস্ট করবেন না বলে চলে গেছেন। এইটা যিনি ডিল করেছেন তিনি আমাকে বলেছেন। বাংলাদেশ হচ্ছে এইভাবে, এই বাস্তবতার কারণে যেটা হয় যে আমরা বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে পারছি না। আমাদের এই রেড টেপের দৌরাত্ম্য, আমাদের আমলাদের ঘুষ, দুর্নীতি, মন্ত্রীরা যখন বলে যে ইনভেস্টমেন্টের 5%, 10% তাকে ঘুষ দিতে হবে আমেরিকান অ্যাকাউন্টে, ইউরোপের অ্যাকাউন্টে, তখনকার কী টাকা পড়ছে? সে আপনার ঢাকা শহরকে পরিষ্কার করতে আসছে, তাকে আবার ঘুষও দিতে হবে। মানে কী ধরনের ব্যবসা বান্ধব পরিবেশ? তাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের এই জায়গাগুলো মানে কী কারণে ক্ষতি হয় আমাদের রাষ্ট্রের, এইটা আমি বোঝানোর চেষ্টা করছি কয়েকটা এক্সাম্পল দিয়ে। স্যাংশন রেজিম আছে, স্যাংশনের কাজ তো চলমান আছে, স্যাংশন চলে যায় নাই, আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেয় নাই। যে কেস তারা নিয়েছে তারা এটা চলবে এবং একই মাসে 2টা রিপোর্ট দিয়েছে, এর মধ্য দিয়ে আমেরিকার যথেষ্ট মেসেজ আছে এবং এই মেসেজ চলমান আকারে আছে বাংলাদেশ প্রশাসনের সাথে। তাই আমরা মনে করছি যে আমরা এই রিপোর্টকে স্বাগত জানাচ্ছি। মোটা দাগে আমাদের যে জায়গাতে উন্নতির সুযোগ আছে এগুলোকে অ্যাড্রেস করা দরকার। লুকায় অস্বীকার করার ভিতরে রাষ্ট্র বড় হয় না। আমার ভুল হয়েছে। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, দেখলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্যারের মুখ থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে দেখেছেন খুবই ভাইরাল একটি প্রতিবেদন পিনাকি ভট্টাচার্য স্যারের, যেখানে বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনার তলদেশ দিয়ে রক্ত পড়ে, এমনটা বলছিলেন। সেখানে ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ হয়েছে। তিনি বিএনপি নেতাকর্মী সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বলেছেন তিনার শরীর খুবই খারাপ, কারণ এর কারণে তোমরা আন্দোলন আরও চালিয়ে যাও, যে কোনো সময় প্রধানমন্ত্রীর যে কোনো কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তোমরা হাল ছেড়ো না। দর্শক, তিনার এই বক্তব্য কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।